ওকে, আজকে আমাদের যে ক্লাসের মূল আলোচনা ছিল, এই ক্লাসের মূল আলোচনার মধ্যে আজকে ছিল আমরা একদম ফার্স্ট যে ক্লাসটা করার কথা ছিল, এক গ্রাফিক ডিজাইন ইন্টারফেস। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। কি করবো আমরা এটাতে? ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না? হচ্ছে ফান্ডামেন্টালস অফ গ্রাফিক ডিজাইন। ওকে, তো আমরা একটু দেখে আসি। দেখেন এখানে আজকে কি কি পড়বো? আন্ডারস্ট্যান্ডিং গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালস। গ্রাফিক ডিজাইনের যে মূল কথাগুলো থাকে একটা ডিজাইন করতে গেলে, এর জন্য যে কাজগুলো প্রথমে আমাদের জানতে হয়, ঠিক আছে, সেই কাজগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানবো। দেখেন, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি না এই স্লাইডের মধ্যে? এই স্লাইডের মধ্যে কি কি দেখতে পাচ্ছি দেখেন। প্রথমে একটা কোবরার লোগো দেখতে পাচ্ছি না? একটা, এটা কি কি বলা হয়? কোবরার লোগো। এই সেকেন্ড স্লাইডটা এখানে স্ক্রিনে শো করছে না কেন, বুঝলাম না। আচ্ছা, দেখেন এই যে লোগোগুলো এখানে শো করছে, এগুলোর প্রত্যেকটা হলো আলাদা আলাদা এক একটা ডিজাইন। দেখেন প্রথমে দেখেন, এটা হলো লোগো। এটাকে কি বলা হয়? একটা লোগো, একটা কোবরার ডিজাইন, তাই না, করে আমরা দিয়েছি। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো সাপুরের একটা কারখানা আছে এখানে, তাই না? তারপরে ইয়ার একটা কি, এটাকে এই এই যে ডিজাইনটা, এটা দেখলে আমরা কি মনে করি? যে এগুলো আমরা দেখেছি না মানুষের পকেটে? মানুষের পকেটে এরকম ডিজাইন করা কোনো কিছু দেখেছি? ভিজিটিং কার্ড দেখেছি। তারপরে এই আর একটা আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা কি ডিজাইন? একটা পোস্টার, তাই না? ওকে, তো এখন হ্যাঁ, লিফলেট হতে পারে। এখন এরকম যে ধারণাগুলো আছে, এগুলো ডিজাইন করার নামই মূলত গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এখন এখানে আমরা কি কিছু দেখতে পাচ্ছি? আমরা লোগো দেখতে পাচ্ছি, দুইটা চারটা লোগো নিয়ে আসছি, তাই না? চারটা লোগো নিয়ে এসেছি। এখানে আপনি একটু বলবেন যে কোনটা আসলে, কোনটার মধ্যে কি সমস্যা আছে আমরা বুঝতে পারছি? দুইটা ব্লার হয়ে আছে, তাই না? প্রথমে যে রাউন্ডেড লোগোটা আছে এটাও ব্লার হয়ে আছে, বাম পাশেরটা ব্লার হয়ে আছে, ডান পাশেরটা একদম ক্লিয়ার আছে, তাই না? তো আমরা কোনটা ডিজার্ভ করি, আমরা কোনটা চাই? আচ্ছা, আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার, যে একটা হলো আমরা যদি জুম করি তাহলে এরকম ব্লার হয়ে যাবে, আর একটা হলো যত জুম করি না কেন এভাবে কি থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে, ক্লিয়ার থাকবে। ঠিক আছে, ওকে। আমরা এভরিডে যতগুলো গ্রাফিক ডিজাইন করি, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমরা যা যা দেখতে পাই, দেখেন তার মধ্যে রয়েছে, আমরা ফোনের স্ক্রিন দেখতে পাই, ফোনের স্ক্রিনের মধ্যে তারপরে প্যাকেটের ডিজাইন থাকে, তারপরে আপনার রাস্তায় বিভিন্ন জায়গায় কি দেখতে পাই? সাইনবোর্ড দেখতে পাই, বইয়ের প্রচ্ছদ দেখতে পাই। এই সব জায়গায় আমরা কিন্তু কি করি? আমরা মূলত ডিজাইনগুলো ইউজ করি, তাই না? এখন দেখেন এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আগে ডিজাইন করতে হয়েছে না? তৈরি করার আগে কি করতে হয়? কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আনার আগে ওইটাকে কি করতে হয়? ওইটা ডিজাইন করতে হয় না? ওটা ডিজাইন করে প্রতিষ্ঠানকে দিতে হয়, তারপরে আমার ডিজাইনের উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠান কি করে? মার্কেটে প্রোডাক্ট আনে, নিয়ে আসে, তাই না? আমি যদি আজকে এইরকম স্টাইলের একটা একটা চেয়ার ডিজাইন করি, তাহলে দেখা যাবে ওই প্রতিষ্ঠান কয়েক মাসের মধ্যে এরকম একটা চেয়ার মার্কেটে নিয়ে আসবে, তাই তো নাকি? এই হলো মূলত আমাদের ডিজাইনের মূল কনসেপ্ট। আমরা ডিজাইনগুলো কোথায় করব, এগুলো শিখে আমাদের কি হবে সেইটা। তো আজকের প্রথম সেশনে আমরা গ্রাফিক ডিজাইনের গাইডলাইন, কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন নিয়ে আলোচনা করব। এটা শেষ হওয়ার পরে, এই কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন শেষ হওয়ার পরে প্রফেশনাল ডিজাইন, তারপরে পরবর্তী যেটা আছে সেটা হলো ইমেজ এডিটিং। প্রফেশনাল ডিজাইন যে অপশনটা আছে, এই প্রফেশনাল ডিজাইনের মধ্যে আমরা কি কি শিখবো? এটার মধ্যে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখবো। ঠিক আছে, লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, যা কিছু আছে এটার মধ্যে শিখবো। এবং তারপরের সেশনে আমরা যাব বেসিক ইমেজ এডিটিং। ইমেজ এডিটিং এর পরে আমরা দেখব হচ্ছে মকআপ এন্ড প্রিন্ট। তারপরে ফাইনাল সেশনে আমরা দেখব ফাইনাল আউটপুট। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখব?
আজকের ক্লাসে যেটা দেখবো সেটা আজকের ক্লাস যখন শেষ হবে, আমাদের আজকের ক্লাস শেষ হলে আমরা গ্রাফিক ডিজাইন কি এটা সংজ্ঞা দিতে পারবো। তারপরে কি করব, ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য বুঝতে পারবো, ডিজাইন সফটওয়্যার গুলোকে চিহ্নিত করতে পারবো এবং কমন কিছু ফাইল ফরম্যাট সম্পর্কে জানতে পারবো। কমন কিছু ফাইল ফাইল ফরম্যাট বলতে কি বোঝায়, আমি কোনো কাজ করলে ওইটা কোন ফাইলে সেভ করব, কোথায় কি করব, এইটা নিয়ে আলোচনা করা হবে, তাই না? ওকে, তাহলে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা, ভেক্টর গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স, এই যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা আগে থেকে কম বেশি একটু একটু জানি, জানি না? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আগে থেকে একটু একটু তো এটা কম বেশি জানি, বুঝলাম। এখন কথা হলো আজকে আমরা একটু কাজ করবো এগুলো নিয়ে। আজকের ক্লাসের মূল অংশে প্রথমে থাকবে গ্রাফিক ডিজাইনের যে সংজ্ঞাগুলো, এইগুলো দিয়ে শুরু করব। তারপর টাইপস অফ গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে সফটওয়্যার ইন্ট্রোডাকশন যেটা আছে, আপনার সফটওয়্যার কিভাবে কাজ করবেন, কোন সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা হয় এগুলো, তারপরে হচ্ছে হ্যান্ডস অন প্র্যাকটিস। ওকে, এই যে কাজগুলো আছে আমরা এই ক্লাসটা কেন শিখবো, এই গ্রাফিক ডিজাইন কি এইগুলো কেন শিখবো, গ্রাফিক ডিজাইন কেন শিখবো, টোটাল কথাটা হচ্ছে এটা শেখার আমাদের যে তিন ধরনের কারণ রয়েছে। দেখেন, আমরা যদি ব্যক্তিগতভাবে এইটা কি শিখি তাহলে আবার কি হবে, একটা ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ হবে। তারপরে আর কি করতে পারবো, ফ্রিল্যান্সিং করার জন্য কিছু অপরচুনিটিস পাবো এবং পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো। পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে হবে, আপনি আপনার পার্সোনাল মনে করেন একটা প্রতিষ্ঠান আছে অথবা আপনার ব্যক্তিগত কোনো যদি সংস্থা থাকে, এগুলোকে আপনি বিল্ড আপ করতে পারেন এখান থেকে। নেক্সট যেটা হলো পেশাগত দিক থেকে, আপনি যদি কোথাও জব করে থাকেন, আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন, সেখানে গ্রাফিক ডিজাইন জানা থাকলে আপনাকে এক্সট্রা একটা ভ্যালু আপনি সেখানে কিন্তু পাবেন। ঠিক আছে, এখানে আপনি ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতে পারবেন, ডিজিটাল কিছু কনসেপ্ট আপনি এখানে আয়ত্ত করতে পারবেন। অর্থনৈতিকভাবে দেখেন, আপনি এখানে যদি বেসিক আপনি এখানে ট্রেন আপ করার পরে আপনি এক্সপেরিয়েন্সড হবেন, তখন আপনি এরকম কিছু এক্সপেকটেশন দিয়ে কাজের অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, এন্ট্রি লেভেল থেকে আপনি যেটা পারবেন, প্রফেশনাল লেভেল থেকে আপনি তার চেয়ে ভালোভাবে আপনি আরো ভালো ডিজাইনে আরো ভালো এক্সপেকটেশন দিয়ে অ্যাপ্লাই গুলো করতে পারবেন। মূলত গ্রাফিক ডিজাইনটা আসলে কি, আমরা ক্লাসের মূল অংশে প্রবেশ করি। বেনিফিট সম্পর্কে তো এতক্ষণ আলোচনা করলাম। মূল অংশে যেটা হলো যে আপনার ভিজুয়াল কিছু উপাদানের মাধ্যমে তথ্য ধারণ করে তার একটা সারণী প্রকাশ করা, একটা ধারণা আমরা প্রকাশ করব শিল্পের মাধ্যমে। কিভাবে প্রকাশ করব, আর্টের মাধ্যমে। হ্যাঁ, আর্ট করে একটা এই তথ্যগুলো প্রকাশ করা, এটাই হলো গ্রাফিক ডিজাইন। অর্থাৎ এটা একটা কমিউনিকেশন, এটাকে কি বলা হয়, একটা কমিউনিকেশন। আপনি যদি একটা ডিজাইন করেন, পোস্টার বানান, এটা একটা কমিউনিকেশন হচ্ছে না অডিয়েন্সের সাথে আপনার, সেই কমিউনিকেশন। এই কমিউনিকেশনের এই এলিমেন্টস আছে কিছু, এই গ্রাফিক ডিজাইনের যে এলিমেন্টস গুলো রয়েছে তার মধ্যে রয়েছে টাইপোগ্রাফি, তারপরে আছে আপনার ইমেজারি, তারপরে আছে লেআউট, তারপরে আছে আপনার কি কালার। ঠিক আছে, ওকে, আপনি কি করতে পারেন, লেখা এডিট করে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, ছবি এডিট করে কাজ করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের শেপ বিন্যাস করে কাজ করতে পারেন। আমরা এতদিন যেগুলো করছিলাম শেপ দিয়ে বিভিন্ন কাজ করছিলাম না, সেটা হলো লেআউট ডিজাইন বলা হতে পারে। তারপরে কালার, বিভিন্ন ধরনের কালার ইউজ করে আপনি কাজগুলো করতে পারেন। সাধারণত সাধারণত গ্রাফিক ডিজাইন হয় কয় ধরনের, দুই ধরনের। সাধারণত গ্রাফিক ডিজাইন দুই ধরনের, একটা হলো ভেক্টর ডিজাইন, ভেক্টর গ্রাফিক্স, আর একটা হলো রাস্টার বা বিট ম্যাপ গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স আর একটা কি রাস্টার অথবা বিট ম্যাপ গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স এর আরেক নাম হলো বিট ম্যাপ গ্রাফিক্স। তো ভেক্টর গ্রাফিক্স এর মধ্যে আমাদের যে কাজগুলো হয়, ভেক্টর গ্রাফিক্সটা আসলে কি একটু জেনে নেই। ভেক্টর গ্রাফিক্স হলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো এটা কাজ করে। ঠিক আছে, ভেক্টর গ্রাফিক্সটা কি করে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো কাজ করে। আমরা কিছুদিন আগে শেপ নিয়ে কিছু কাজ করেছি না, আমরা দেখেছিলাম যে কিভাবে মাপ নিয়ে কিভাবে কাজ করতে হয়, দেখছিলাম না, মনে আছে?
এইগুলোই। তো এখন এই মাপ নিয়ে কাজ করা যায়। তারপরে আপনার এটা হলো ভেক্টর গ্রাফিক্স, যেটা সেটা হচ্ছে আপনার স্কেলেবল। এটা যতদূর খুশি তত, যতখানি খুশি ততখানি এটাকে স্কেল করা যায়, ঠিক আছে, ইনফিনিটলি স্কেল করা যাবে। এটা কি কি কাজে ব্যবহৃত হয়, যেমন লোগো ডিজাইন, আইকন ডিজাইন, এই কাজে মূলত যে ডিজাইনটা করা হয় এটা হলো ভেক্টর ডিজাইন। আর রাস্টার ডিজাইনটা কি, এটা হচ্ছে পিক্সেল বেসড। এটা কিসের উপর ভিত্তি করে করা হয়, পিক্সেলের উপর ভিত্তি করে করা হয়। জি স্যার। এর মধ্যে দেখেন, এটার আবার রাস্টার ডিজাইনে হচ্ছে ফিক্সড রেজুলেশন, আর ভেক্টর গ্রাফিক্সে হচ্ছে ভেক্টর ডিজাইনে ইনফিনিটলি স্কেলেবল, ঠিক আছে। আর রাস্টার ডিজাইন ইনফিনিটলি স্কেলেবল না। বুঝা গেছে, দুইটার পার্থক্য বুঝতে পেরেছি? ওকে। তাহলে এটা রাস্টার ডিজাইনের এক্সাম্পল কি হতে পারে, ফটোগ্রাফস, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের, আমি যদি মোবাইল থেকে একটা ছবি তুলি, এটা কি ডিজাইন হবে, রাস্টার, মনে থাকবে? ওকে। তো এখন এরপরে আসি ভেক্টর গ্রাফিক্স এর কিছু কাজ দেখি আমরা। ভেক্টর গ্রাফিক্স এর কিভাবে কাজ করে। ভেক্টর গ্রাফিক্স কাজ করে পয়েন্টের ভিত্তিতে, লাইনের ভিত্তিতে এবং বিভিন্ন রেখার ভিত্তিতে। আমরা যখন সফটওয়্যার ভেক্টর গ্রাফিক্স এর সফটওয়্যার গুলো ওপেন করে কাজ করেছি, তখন দেখেছি যে বিভিন্ন লাইন নিয়ে কাজ করি, তাই না, বিভিন্ন শেপ, বিভিন্ন কার্ভ, পয়েন্ট, এগুলো নিয়ে কাজ করি। আর এই ভেক্টর গ্রাফিক্স কাজ করে ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো, ম্যাথমেটিক্স এর মতো কাজ করে, ঠিক আছে। আর এটার রেজোলিউশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। রেজোলিউশন কিরকম, স্বাধীন, আমি স্বাধীনভাবে যতখানি খুশি তত রেজোলিউশন আমি নিতে পারবো। ভেক্টর গ্রাফিক্স এর সুবিধা কি, সুবিধা হলো যে কোনো সাইজে এটা ইয়া করা যায়, নাকি কোয়ালিটি বাড়ানো কমানো যায়। এটার ভেক্টর গ্রাফিক্স এর ফাইল সাইজ আমি যত খুশি তত নিতে পারবো। এডিট করা সহজ, এডিট করা সহজ। ভেক্টর গ্রাফিক্স এর উদাহরণ কি কি আছে, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, এইগুলো আছে, তাই না। টাইপোগ্রাফি যখন করব তখন ইলাস্ট্রেশন এবং লোগো ডিজাইন, এইগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর উদাহরণ। এইটুকু তো গেল ভেক্টর গ্রাফিক্স এর। এবারে আসি রাস্টার গ্রাফিক্স কিভাবে কাজ করে। রাস্টার গ্রাফিক্স এর কাজ হলো, এটা হলো গ্রিড অর পিক্সেলস, এটা হলো আপনার পিক্সেলস আকারে কাজ করে, গ্রিড অফ পিক্সেলস। এগুলো আমরা একটু পরেই একদম বাস্তবে দেখে আসবো কিরকম এটা। আমরা একটু আগে একদম শুরুতে একটা ছবি দেখেছিলাম, মনে আছে এই ছবিটা? এটা হলো পিক্সেল গুলো যখন এলোমেলো হয়ে যায় তখন এরকম আকার ধারণ করে, আবার যখন রাস্ট ইয়া করে, আমরা কি বলে, একদম এটাকে যখন ভেক্টর করে ফেলবো তখন আমাদের এই পাশের ডান পাশের ছবিটার মতো এটা তৈরি হয়ে যাবে। ওকে। তাহলে রাস্টার ডিজাইনের যে কাজ করে সেটা হলো পিক্সেল অনুযায়ী কালার করা যায়। এর রেজোলিউশন থাকে ডিপেন্ডেন্ট। রেজোলিউশন কেমন থাকে, ডিপেন্ডেন্ট, অর্থাৎ লিমিটেড রেজোলিউশন থাকে। এটার সুবিধা কি, এটার সুবিধা হলো আপনি কালার কারেকশন করতে পারবেন খুব ভালোভাবে, কমপ্লেক্স কালার ভেরিয়েশন। এটা আপনি প্রত্যেকটা পিক্সেল, এক একটা পিক্সেল ধরে ধরে কালার করা যাবে। আর কাজ হলো এটাতে আপনার ইমেজ এডিট করতে পারবেন খুব ভালোভাবে, এবং এটাকে স্পেশালি ইফেক্ট দেওয়া যাবে কিছু, যেটা আমরা ভেক্টর ইমেজে দিতে পারবো না, এটা ফটোর মধ্যে দেওয়া যাবে। এর সীমাবদ্ধতা কি আছে, এর সীমাবদ্ধতা হলো এটা পিক্সেলেটেড হয়ে যাবে হোয়েন ইনলার্জ, যখন আপনি এটা বড় করবেন তখন কি হবে, ভিতরে কিছু স্কয়ার আকৃতির বক্স দেখা যাবে, বুঝছেন, মনে হবে যেন এটার ভিতরে কিছু বক্স আছে, তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা লার্জ ফাইল সাইজ। এইটার একটা যখন সেভ করবেন, একটা ফাইল সেভ করলে আপনার ফাইলের সাইজটা অনেক বড় দেখাবে। আর রাস্টার ডিজাইন, ভেক্টর ডিজাইনে কি হবে, ফাইল সাইজটা ছোট দেখাবে। তাহলে এক কথায় আমরা এর কিছু পার্থক্য দেখতে পাই বেসড অন ইকুয়েশনস। কি করে এটা, আমার ভেক্টর ডিজাইন বেসড অন ইকুয়েশনস, আমরা এটা কিভাবে পড়বো, এই যে ছকটা কিভাবে পড়বো, ভেক্টর ডিজাইন বেসড অন ইকুয়েশনস, রাস্টার ডিজাইন বেসড অন পিক্সেলস। ভেক্টর ডিজাইন এটা কি করা যায়, স্কেলেবিলিটি কিরকম আছে, ইনফিনিটি আছে, আর এটা হচ্ছে লিমিট, ঠিক আছে। এটা হলো এটার কোনো সীমা নাই, যত খুশি তত স্কেল করা যাবে।
রিসাইজ করা যাবে, আর রাস্টার ডিজাইন রিসাইজ করা সীমাবদ্ধ সুবিধা আছে এখানে। ঠিক আছে, ভেক্টর ডিজাইনের ফাইল সাইজ স্মল হবে, রাস্টার ডিজাইনের ফাইল সাইজ কেমন হবে? লার্জ হবে। ভেক্টর ডিজাইনের জন্য বেস্ট অপশন হলো আইকন এবং লোগো ডিজাইন। আর রাস্টার ডিজাইন করতে গেলে কি করব? ফটো ডিজাইন, যেটা এটা হলো রাস্টার ডিজাইনের জন্য। আর এডিটিং এর ক্ষেত্রে ভেক্টর ডিজাইন ইজিলি এডিট করা যায়, রাস্টার ডিজাইন এডিট করা কমপ্লেক্স, ঠিক আছে, কঠিন, তুলনামূলক জটিল। ভেক্টর ডিজাইনের জন্য সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর, এবং রাস্টার ডিজাইনের জন্য সফটওয়্যারের নাম কি? ফটোশপ। ঠিক আছে, এবারে আসি কিছু ফাইল ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফাইল ফরম্যাট এখানে কি কি আছে দেখেন। প্রথমে আছে এই ভেক্টর ডিজাইনের যে ফাইলগুলো আছে, দেখেন ভেক্টর ডিজাইন করতে গেলে এই ফাইলগুলো আমরা সেভ করি সাধারণত এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এআই ফাইল ফরম্যাট একটা ভেক্টর ফাইল ফরম্যাট, এটার ফুল মিনিং হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা হচ্ছে মূলত এডিটেবল লেয়ার্স, এটাকে সম্পূর্ণ এডিটেবল থাকে। আপনি যদি কারো কাছে এটা পাঠান তাহলে সেও এটাকে এডিট করতে পারবে, এটাকে ওপেন করে কি করতে পারবে? ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে এডিট করতে পারবে। এরপরে যেটা আছে সেটা হলো ইপিএস। ইপিএস এর ফুল মিনিংটা কি? ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, এটার মাধ্যমে কি করা হয়? আমি যখন কোনো ফাইল সেভ করব, সেভ অ্যাজ এ ক্লিক করার পরে দেখবেন এখানে ইপিএস একটা ফরম্যাট চলে আসবে। এই ইপিএস ফরম্যাটে সেভ করলে এটা হলো ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, অর্থাৎ এটা আপনি যে কোনো ফাইলে পরবর্তীতে ওপেন করতে পারবেন, ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন, ফটোশপে ওপেন করতে পারবেন। কিন্তু এটা হবে ইলাস্ট্রেটর যদি ওপেন করেন তাহলে এটা স্কেল করে সুন্দরভাবে এটাকে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর যদি এটা ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল ইপিএস করেন তাহলে এটা ইলাস্ট্রেটরে ওপেন করার পরে কি হবে? এটাকে আপনি কম্প্রেস, এটা হলো একটা ক্রস প্ল্যাটফর্ম, এটাকে আপনি দুই জায়গাতেই ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং এটা হলো প্রিন্ট ফ্রেন্ডলি। এটা যদি ইউজ করা হয় তাহলে এটা কি করতে পারবে? এটা প্রিন্ট ফ্রেন্ডলি একটা ফরম্যাট, অর্থাৎ আমরা যখন কোনো কাজ প্রিন্টের জন্য পাঠাবো তখন কি করব? একটা ইপিএস ফাইল ফরম্যাট প্রিন্টিং মেশিনের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দিয়ে দেব, মনে থাকবে। এরপর আছে পিডিএফ। পিডিএফ এর ফুল মিনিং কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ যদি আমরা করি তাহলে এটাও আপনি অনেকটা বড় করলেও এটা কি হবে? রেজোলিউশন আপনার ঠিক থাকতে পারে। ঠিক আছে, এটা আপনার ভেক্টর এবং রাস্টার দুই জায়গাতেই সাপোর্ট করে। এটা কয় জায়গায় সাপোর্ট করে? ভেক্টর এবং রাস্টার দুই জায়গাতেই এটা সাপোর্টেড। তারপরে দেখেন এরপর লাস্ট একটা ফাইল আছে সেটা হলো এসভিজি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এসভিজি মানে কি? স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। এই স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এর যে আপনার স্পেশালিটি সেটা হচ্ছে ওয়েবসাইটে ইউজ করা যায়। ঠিক আছে, আর এটা এসভিজি তে ফিল আপ করলে আপনি দেখবেন যে ফাইল সাইজটা কয়েক কেবির মধ্যে চলে আসছে। সাধারণত এমবি, জিবি এরকম ফাইল সাইজ হয় না, এটা এসভিজি তে এটাকে কনভার্ট করলে দেখতে পাবেন যে এটা কয়েক কেবি, 1 কেবি, 2 কেবির মধ্যে চলে আসছে ফাইল সাইজ। তারপরে এটা আপনি ট্রান্সফার করা ইজি হবে, এটা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। ফাইল ফরম্যাট গুলো বোঝা গেল? এগুলো ছিল ভেক্টর ফাইল ফরম্যাট। এখন যদি আসে নিচের কোনটি ভেক্টর ফাইল ফরম্যাট নয়, তো এখানে 3টা দেওয়া থাকবে এবং এই পাশ থেকে একটা দেওয়া থাকবে, তখন কি হবে? এই পাশে যেগুলো এগুলো থেকে একটা উত্তর হবে, তাই না? এবার আসি রাস্টার ফাইল ফরম্যাটে। রাস্টার ফাইলের মধ্যে আছে জেপিজি বা জেপিইজি, দুইটা একই। ঠিক আছে, জেপিজি এবং জেপিইজি দুইটা একই। এর ফুল মিনিং কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ঠিক আছে, জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ। আর যদি শুধু জেপিজি থাকে তাহলে হবে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। ঠিক আছে, এই হলো পার্থক্য, আর কিছু না। এটা মূলত আমরা ফটোগ্রাফি করার জন্য ব্যবহার করা হয় এবং এটাতে হচ্ছে
কম্প্রেশন করা যায়, কম্প্রেস করা যায়, লসি কম্প্রেস। এটাতে আপনার যে ফাইলটা আসবে এটাকে আপনি এডিট করার মাধ্যমে এটাকে আর করতে পারবেন না, সরাসরি এটাকে আপনি আর স্কেল করতে পারবেন না। ঠিক আছে, ফটোশপে পিএসডি তে নিয়ে এসে তারপর করতে হবে। এরপর দেখেন পিএনজি ফাইল। এই পিএনজি ফাইলের মধ্যে কি আছে? পিএনজির ফুল মিনিং কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটার মধ্যে আপনি ট্রান্সপারেন্সি রাখতে পারবেন, ট্রান্সপারেন্সি সাপোর্ট করবে এটাতে। আর আপনি যতটুকু ডিজাইন করেছেন সেইটুকু বাদে আর কিছুই থাকবে না। একটা ব্যাকগ্রাউন্ড থাকে না সাধারণত, ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি এটাকে সেভ করতে পারবেন পিএনজি আকারে। পিএনজি তে সেভ করলে ব্যাকগ্রাউন্ড ছাড়াই চলে আসবে। ধরো আপনি একটা ডিজাইন করলেন, তার ব্যাকগ্রাউন্ড রাখতে চান না, কিন্তু সেভ করলেন জেপিজি তে, তাহলে কি হবে? অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যদি আপনি ওটাকে পিএনজি তে সেভ করেন তাহলে ওটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখা যাবে। বুঝা গেল? তার মানে এই না যে এটা ব্যাকগ্রাউন্ড রাখাই যাবে না টোটালি। পিএনজি সেভ করলে আপনি এরকম একটা অপশন পাবেন যেটা থেকে ব্যাকগ্রাউন্ড না রেখেও কাজ করতে পারবেন। বুঝা গেছে? ব্যাকগ্রাউন্ড না রাখার একটা অপশন আপনি এখানে পাবেন। এটা সবচেয়ে ভালো কাজ করে কোথায়? ওয়েব গ্রাফিক্সে। ওয়েবসাইটে যখন আপলোড দিবেন তখন এটা ভালো কাজ করবে। দেখেন তো এরপরে এটার আরেকটা ফাইল আছে, সেটা আমরা বলেছিলাম পিএসডি। পিএসডি অর্থাৎ হলো ফটোশপ ডকুমেন্ট। পিএসডি এর ফুল মিনিং কি? ফটোশপ ডকুমেন্ট। এটা কমপ্লিটলি এটা একটা এডিট করা যাবে এখানে ফটোশপ ডকুমেন্টের মধ্যে নিয়ে এসে এটাকে সম্পূর্ণরূপে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, বাকিগুলো সম্পূর্ণ এডিট করা পসিবল না হলো এখানে পিএসডি ফাইলগুলো কি করা যাবে? এডিট করা যাবে। এটা মূলত ফটোশপ সফটওয়্যারের মধ্যে থেকে আমরা যে কাজগুলো করি ওইটাই ফটোশপের মধ্যে থেকে গেলে ওইটা হলো পিএসডি ফাইল। এরপরে দেখেন টিফ, TIFF। টিফ মানে হলো ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট। এই টিফ এটা একটা হাই কোয়ালিটি ইমেজ, এটা আপনার প্রিন্ট ইন্ডাস্ট্রিতে টিফ ফাইলে কাজ করা যায়। বুঝা গেছে? এটা কাজ করার জন্য টিফ ফাইলে যদি আমরা সেভ করি, এটা দেখবেন সাধারণভাবে পিসি থেকে ওপেন হতে অনেক ঝামেলা হবে, অনেক প্রবলেম ক্রিয়েট করবে, সাধারণত ওপেন হতে চাবে না। ঠিক আছে, এটা আপনি ভিন্ন ফরম্যাটে নিয়ে ওপেন করতে পারবেন। ওপেন উইথে ক্লিক করে ফটোস থেকে বা অন্য জায়গা থেকে আপনি এটা ওপেন করতে পারবেন। এটা সাধারণত আপনি সরাসরি আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে যেতে পারবেন না। এটাকে জেপিজি বা পিএনজি করে কনভার্ট করে তারপরে আপনার এটাকে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসতে পারবেন বা ফটোশপের মধ্যে নিয়ে আসতে পারবেন। ওকে, এইটুকুর পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা এই ডিজাইনগুলো যে জায়গা থেকে কাজ করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এর সফটওয়্যারগুলো কি কি, কোন সফটওয়্যার থেকে কি কাজ করা যাবে? প্রথমে আসি ভেক্টর ডিজাইন করা যাবে যে সফটওয়্যারগুলো থেকে। দেখেন গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, এগুলো সব এই লিস্টটা হলো গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের একটা লিস্ট। ঠিক আছে, দেখেন প্রথমে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা কি কি ডিজাইন করতে পারি? ভেক্টর ডিজাইন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কি ডিজাইন করা হয়? ভেক্টর ডিজাইন। ভেক্টর ডিজাইনের মধ্যে যা কিছু আছে সব ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা ডিজাইন করে ফেলতে পারবো। যেমন আছে লোগো ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি আমরা। এরপরে আছে অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা রাস্টার ডিজাইন করি মূলত। এর মাধ্যমে ফটোগুলোকে এডিট করতে পারি এবং ডিজিটাল প্রিন্টিং এর জন্য ফটোশপ থেকে কাজ করা যেতে পারে। এরপরে লাস্ট যেটা আছে সেটাকে বলা হয়, এই সফটওয়্যারটার নাম হলো কোরেল ড্র। কোরেল ড্র, এই কোরেল ড্র এটা আপনি অল্টারনেটিভ বলতে পারেন, ইলাস্ট্রেটরের একটা অল্টারনেটিভ সফটওয়্যার। ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইন করা যায় কোরেল ড্র দিয়েও সেই একই ডিজাইন করা যায়। পার্থক্য হলো কোরেল ড্র হচ্ছে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার আর ইলাস্ট্রেটর হচ্ছে একটা পেইড সফটওয়্যার। এটা পেইড সফটওয়্যার। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ। রাস্টার গ্রাফিক্স এর জন্য ফটোশপ, আর ভেক্টর গ্রাফিক্স এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ইলাস্ট্রেটর এবং এই কোরেল ড্র ব্যবহৃত হয় সবচেয়ে কম। ঠিক আছে, এই কোরেল ড্রর কাজ কি? এটার পপুলারিটি ইলাস্ট্রেটরের মতো এত পপুলার না, তবে এটা প্রিন্ট ইন্ডাস্ট্রিতে এখনো অনেকে এটা নিয়ে কাজ করে। তাহলে আমরা সফটওয়্যার সম্পর্কে আইডিয়া পেলাম।
ওকে, ওকে। এবার দেখেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু সফটওয়্যার আছে আমাদের। তো এই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার আসলে কি কি দেখেন, আমরা প্রথমে যদি দেখি যে প্রফেশনাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, অ্যাডোবি সুইট ইউজ করে 90% ক্লায়েন্ট, 90% কি করে, 90% প্রফেশনাল ইন্ডাস্ট্রি অ্যাডোবি সুইট সফটওয়্যার ব্যবহার করে। অ্যাডোবি সুইট বলতে কি বোঝায়? অ্যাডোবি একটা প্রতিষ্ঠান। অ্যাডোবি কি কিসের নাম? অ্যাডোবি কি কোনো সফটওয়্যারের নাম? অ্যাডোবি হলো একটা প্রতিষ্ঠানের নাম, আমেরিকার একটা প্রতিষ্ঠান। এরা ডিজাইনের বিভিন্ন সফটওয়্যার তৈরি করে, ইফেক্ট দেওয়া, ডিজাইন করা, তারপরে যে এই ধরনের সফটওয়্যারগুলো আছে এইগুলো এরা মার্কেটে নিয়ে আসে। এদের প্রায় 19টা সফটওয়্যার আছে। কয়টা সফটওয়্যার আছে? প্রায় 19টা, আরো দু একটা আস্তে আস্তে বের হচ্ছে। ঠিক আছে, ওকে। ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, অ্যানিমেট, অ্যাডোবি দিয়ে যতগুলো আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপরে আপনার আছে অ্যাডোবি ইন ডিজাইন, ঠিক আছে, আরো এরকম যেগুলো আছে এগুলো সব হলো অ্যাডোব প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানের যতগুলো আছে এগুলো হলো অ্যাডোব সুইট বলা হয়, ক্রিয়েটিভ সুইট বা ক্রিয়েটিভ ক্লাউড এগুলো বলা হয়। তো এগুলো সব ইউজ করে হলো 19%-এর বেশি মানুষ, ঠিক আছে। তো ক্লায়েন্টরা এইটাই রিকোয়ারমেন্ট থাকে তাদের, এবং এর ফাইলগুলো এখানে ইউজ করতে দেওয়া হয় হচ্ছে সবসময় অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল এরা সবসময় চায়, ঠিক আছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কি হয়, মিক্সড সফটওয়্যার ইউজ। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট থাকে তারা বলে আপনার কাজ হলেই হবে, ঠিক আছে। কি বলে, কাজটা কি করতে হবে, সুন্দরভাবে করতে হবে, সে যে কোনো সফটওয়্যার ইউজ করে। তো এখন এই জায়গাটাতে ক্যানভা নামে একটা সফটওয়্যার ইউজ করা হয়। ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন এআই, কি বলা হয়, গ্রাফিক ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এটার মাধ্যমে অনেকে বিগিনাররা কি করে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে থাকে গ্রাফিক ডিজাইনার হিসেবে, ঠিক আছে। তাহলে এটা কারা করে, একদম বিগিনারদের জন্য, গ্রাফিক মূলত যারা গ্রাফিক ডিজাইনে দুর্বল থাকে এদেরকে দেখা যায় কি করে, এরা ক্যানভা ইউজ করে ডিজাইনের টেমপ্লেট ব্যবহার করে এরা এডিট করে নেয়, ঠিক আছে। এখন আসি এখানে এই ক্যানভা থেকে আরো কিছু কাজ করা যায়, ভিডিও তৈরি করা যায়, অ্যানিমেশন তৈরি করা যায়, প্রেজেন্টেশনও বানানো যায়। অনেক সময় আমরা পোর্টফোলিও তৈরি করি ক্যানভা দিয়ে। এখন এরপরে আসি বাংলাদেশের চাহিদা কোনটায় বেশি আছে। এই যে অ্যাডোবি স্কিল, এটা বাংলাদেশে হাইলি পেমেন্টের ক্ষেত্রে, খুব ভালো স্যালারির ক্ষেত্রে আপনার অ্যাডোবি সফটওয়্যারগুলোতে দক্ষতা থাকা একজন ডিজাইনারের জন্য অপরিহার্য। আপনি যদি গিয়ে বলেন স্যার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো পারি না, আমি কোরাল ড্র ভালো পারি, ঠিক আছে, আমি ক্যানভা ভালো পারি, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো পারি না, তাহলে কি হবে, স্যালারির ক্ষেত্রে যদি তাদের ডিজাইনের খুবই প্রয়োজন পড়ে, খুব মিনিমাম একটা স্যালারি দিয়ে হায়ার করবে, তাই না? এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটতেও পারে। আমি চাই যে কারোর সাথে না ঘটুক। আমরা কি করব, সবাই ইলাস্ট্রেটর, ফটোশপের সফটওয়্যারগুলো জেনে যাব এবং আমরা একটা স্মার্ট স্যালারিতে জব পাবো নেক্সটে, ওকে। এবারে দেখেন আমরা এইখানে যে কাজগুলো এগুলো আমরা আগেই করে এসেছি। কি বলেছে, লাইভ ডেমনস্ট্রেশন। আমরা একটু এবারে ইলাস্ট্রেটর যদি ওপেন করি, এখান থেকে ইলাস্ট্রেটরে একটা ফাইল ওপেন করব, একটা শেপ নেব, এবং যদি ফটোশপে একটা শেপ নেই, দুইটা সফটওয়্যার ওপেন করব আমরা, তাই না? কি করব, এই ধরেন ফটোশপটাকে ওপেন করলাম। এটা হলো ফটোশপ 2020 এর ওপেনিং স্ক্রিন, এটা এভাবে দেখা যায়, ঠিক আছে। ফটোশপটা যখন ওপেন করব, আমরা ইলাস্ট্রেটর তো দেখেছি অলরেডি, দেখেছি না? ফটোশপে মনে করেন আমরা একটা ডিজাইন করে ফেললাম, কমপ্লিট একটা ডিজাইন করলাম, করার পরেও সেগুলোকে যদি আমরা বড় করি, দেখবেন যে সেগুলো কি হবে, সেগুলো পিক্সেলেটেড হয়ে যাবে, ফেটে যাবে।
ওকে, তা আমরা এই লেভেল 2 এর একটা কিছু ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা না, এটা ডিলিট করে দেই, এটা আমার নিজের। হ্যাঁ, এটা ছিল আমার লেভেল 2 এর মার্কশিট, এটাই ওপেন হয়ে গেল। যাই হোক, দেখি অন্য আরেকটা ওপেন করি। এখানে ডিজাইন তেমন একটা করা নাই, ঠিক আছে? ওকে, আমরা এই আরেকটা ডিজাইন কি ওপেন করি। দেখেন এখানে কি করা হয়েছে, একটা ছবি আছে। কিসের ছবি আছে? একটা ইউনিয়ন পরিষদের একটা ট্রেড লাইসেন্স তৈরি করার একটা ছবি আছে, তাই না? তো এইটাকে আমরা যদি এরকম বড় করতে থাকি, দেখেন তো কি হচ্ছে। এখান থেকে স্কোয়ার সাইজ তৈরি দেখা যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার বক্স দেখা যাচ্ছে না? মজার ব্যাপার হলো আমরা এই প্রত্যেকটা স্কোয়ার ধরে ধরে আলাদা করে কালার করতে পারবো এখানে, ঠিক আছে? এইটা করা যেতে পারে। আর ইলাস্ট্রেটরের ফাইল যেহেতু আমরা দেখেছি, তো ওইটা আমরা এখন আরবার একটু দেখি। ধরেন এই একটা ফাইল গেল, এখানে যদি আমরা একটা কিছু নিয়ে আসি, ধরেন আমরা এটাকে জুম আউট করে দেই, এটা সরাই ফেলাইলাম, এই যে ডিজাইনটা এটা সরাই ফেলাইলাম, একটা হোয়াইট অংশ আসলো। এখন আমরা এখানে এই যে ইয়াগুলো আছে, একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম না? এখন এটাকেও যদি আমরা বড় করি, দেখা এর ভিতরে যদি আরো কিছু ডিজাইন করে নিয়ে আসি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আর একটা নিলাম, ধরেন এখানে একটা পলিগন নিলাম, এই যে দুইটাকে আমি এটাকেও যদি বড় করি, দেখবেন যে এটাও ওরকম একই কাজ ঘটবে। আমি যদি এটাকে এখন এক্সপোর্ট করি, ফাইল থেকে কি করব, এক্সপোর্ট করে না, ধরেন এটাকে এক্সপোর্ট পর্যন্ত আমরা যাই নাই এখন। দেখেন এই যে কর্নার গুলো আছে ব্লার হয়ে গেছে না? কর্নার গুলো ব্লার হয়েছে, স্কোয়ার দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে যদি কোনো ফাইল ওপেন করি, তাহলে এরকম হয়? হয় না, কমপ্লিটলি ওটাকে স্কেল করা যায়, তাই না? এই যে, তো এইটা হলো আমাদের ফটোশপের মধ্যে, এবং এটাকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। আর যেটা ইলাস্ট্রেটর দিয়ে আমরা করেছিলাম ওইটা হলো ভেক্টর গ্রাফিক্স। দুইটার মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছি তো এখন? আমার মনে হয় দুইটার মধ্যে পার্থক্য বুঝতে আর কোনো সমস্যা নাই। এবার যদি আমরা একটু ইলাস্ট্রেটর ওপেন করি, ইলাস্ট্রেটরে আমরা এরকম একটা শেপ নেব, সেম শেপটা যদি আমরা ইলাস্ট্রেটরেও নেই, নিয়ে যদি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তো এই সেম সফটওয়্যার সেম শেপগুলো যদি আমি ইলাস্ট্রেটর থেকেই নেই, তাহলে দেখেন কি রকম হয়। একটু অপেক্ষা করেন, ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার, তাই না? ওপেন করলাম, ওকে। একই সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দুইটা সফটওয়্যার ওপেন করা হলে পিসি এরকম হালকা একটু স্লো হতেই থাকবে, ঠিক আছে? স্লো হবে, খুব ভারী মানের ভালো মানের পিসি না হলে একটু সমস্যা হবে। দেখেন, আমরা এখানে ইলাস্ট্রেটর থেকেও যদি একটা শেপ নেই, তাহলে কি হবে, এটা একটু কালারফুল যদি থাকে, এটাই আমি যত কালার করব, যত করব, স্কেলেবল করব, যতই জুম করি না কেন, এটা কি হবে, এটাকে সর্বোচ্চ আমরা কয় পার্সেন্ট পর্যন্ত জুম ইন করতে পারবো? 64,000%। কয় পার্সেন্ট? 64,000% জুম করেছি, তারপরেও কি এটাতে কোনো ফাটল ধরেছে? ধরে নাই। এটা এরকম অবস্থায় থাকবে। এটা হলো মূলত ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্সের পার্থক্য। আমরা দুইটাকে জুম ইন করে দেখে নিলাম।
এবার একটু কাজ করব, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব, ওপেন করে একটা আর্ট ডকুমেন্ট তৈরি করব 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। কি করব? 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, ঠিক আছে। তো এইটাকে ওপেন করে কি করব, একটা স্কয়ার শেপ আঁকবো এবং সেটাকে কালার দিব, স্ট্রোক এডিশন গুলো দেখব। আমরা যদি দেখেন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি, ওপেন করার পরে আমরা নিউতে যখন যাই, দেখেন নিউ অপশনে যাওয়ার পরে আমাদের এখানে যে হাইট ওয়েট আসে না, এখানে পিক্সেল লেখা আছে, এটার মধ্যে ক্লিক করলে আরো অনেকগুলো প্যারামিটার পেয়ে যাব। তো এখান থেকে পিক্সেলে ক্লিক করার পরে আমরা 1920 বাই 1080 বললো না, তাহলে আমরা ওয়েট কত দিব? 1920, আর হাইট দেব 1080। এটাতে ক্লিক করে যদি একটা ইমেজ ক্রিয়েট করি, তাহলে দেখেন আমাদের ভূমি অক্ষের সাথে সমান্তরাল একটা ডিজাইন, একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এইটা আমরা সাধারণত দেখতে পাই যখন এরকম পিসির যে মনিটরগুলো আছে না, ভিডিও ডিসপ্লে যেগুলো আছে, এগুলোতে যখন আমরা কাজ করতে ডিজাইনটা দেখাতে চাই, এটা হলো এইচডি কোয়ালিটির যে ছবিগুলো আছে সেগুলো আমরা 1920 বাই 1080-তে কিরকম ইউজ করি, ভিডিওগুলোর থাম্বনেল ইউজ করি না, আমরা ডিজাইন করি না। ইউটিউবের থাম্বনেইলের সাইজ হলো 1920 বাই 1080, ঠিক আছে। এখন আমরা এই কাজটা খুব ভালোভাবেই পারি। একটা স্কোয়ার আঁকবো, এখানে স্কোয়ার আঁকতে পারি না আমরা, একটা রেক্টেঙ্গেল শেপ আঁকবো, একটা স্কোয়ার আঁকবো, এটা একটা ফিল কালার দেবো, একটা স্ট্রোক দেবো। কি করব? 4টা কাজ, 5টা কাজ। কি কাজ? ডকুমেন্ট ওপেন করা, 1920 বাই 1080 দিব, রেক্টেঙ্গেল টুল নিব, তারপরে আর একটা কি করব, স্কোয়ার আঁকবো, এর মধ্যে ফিল কালার দিব, স্ট্রোক দিব। পারবো না 5টা কাজ? এগুলো তো পারি সবাই নাকি? ওকে, এগুলো দিয়ে ফেলাম। এইগুলো কিভাবে দেয় আমরা যদি একটু কাজ করি, দেখেন এখানে আমাদের প্রথমে কি বলেছে, একটা রেক্টেঙ্গেল শেপটা কোথায় পাবো? এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলে নরমালি আমরা এখান থেকে দাগ টেনে দিলে একটা রেক্টেঙ্গেল সাইজ তৈরি হবে। কালার করতে বললে আমরা কালার কিভাবে করব? এটা তো রেক্টেঙ্গেল সাইজ তৈরি হয়েছে, কিন্তু কালার হয় নাই, হয়েছে? হয় নাই। আমরা নিচে দেখেন ফিল আছে, এটা ফিলের মধ্যে ডাবল ক্লিক করে দিলে এখান থেকে কালার পিকার ওপেন হবে এবং এখান থেকে একটা কালার করে দিতে পারবো। এরপরে স্কোয়ার আকৃতি কিভাবে তৈরি করব? কিবোর্ড থেকে যদি অল্টার শিফট প্রেস করি, তারপরে মাউসটা ড্র্যাগ করলে একটা স্কোয়ার আকৃতি তৈরি হবে, অথবা আরেকটা সিস্টেমে আমরা স্কোয়ার আকৃতি তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে ওপেন রেখে একটা ক্লিক করে দেব এবং হাইট ওয়েট একই রাখবো। কি রাখবো? ধরেন এখানে হাইট ওয়েট একই রাখলাম 350 বাই 350। হাইট ওয়েট যদি একই থাকে তাহলে এটা কি তৈরি হবে? একটা স্কোয়ার শেপ তৈরি হবে, তাই না? এভাবে করে আমরা কি করতে পারি? শেপ তৈরি করতে পারি। কালার দেওয়া দেখলাম, এবার একটু স্ট্রোক দেই নাকি? ধরেন এটার মধ্যে যদি স্ট্রোকে ক্লিক করি, তাহলে এখান থেকে স্ট্রোক 1 করা আছে, আমরা এটাকে যদি 10 বা 12 করে দিই, যে কোনো ধরনের স্ট্রোক আমরা এখানে দিতে পারবো। এই যে একটার মধ্যে স্ট্রোক দিলাম, আর তোদের সবগুলো কাজ এখন কি হয়ে গেল? কমপ্লিট। যে আমরা কি করতে পারি? স্কোয়ার সাইজ নিতে পারি, রেক্টেঙ্গেল নিতে পারি, ফাইলের মধ্যে স্ট্রোক দিতে পারি, ঠিক আছে। এটা মূলত ছিল আমাদের একদম প্রথম ক্লাস। কোন ক্লাস ছিল এটা? প্রথম ক্লাস, ঠিক আছে। এই সেম কাজটা আমরা যদি ফটোশপে তৈরি করতে যাই, ফটোশপ যেহেতু আমাদের সবার পিছনে এখনো ওপেন করি নাই আমরা, দেখেন ফটোশপে আমরা এই কাজটা করেছিলাম না? ফটোশপের মধ্যে এই সেম ভাবে কাজগুলো করা যায়, ঠিক আছে। ওকে, এটা আমরা যখন ফটোশপ নিয়ে আলোচনা করব তখন এটাকে আমরা আরো সুন্দরভাবে একদম ফাস্ট থেকে দেখাবো। ওকে, এবারে আসি আমরা কিছু ডিজাইন, কিছু কথা নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় হলো ভেক্টর পাথ। ভেক্টর পাথ আসলে কি? আমরা ভেক্টর পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট এগুলো নিয়ে কাজ করেছি না? কিন্তু এগুলো আসলে কি, এগুলো দিয়ে কি করা যায়, এই সম্পর্কে আজকে আমরা একটু জানবো। ভেক্টর পাথ হলো মূলত, একটু এই ইংলিশ ডেফিনিশনটা আমরা পড়ে ফেলেন। ভেক্টর পাথ ইজ এ আউটলাইন অফ আ শেপ। ভেক্টর পাথ হচ্ছে একটা শেপের আউটলাইনের যে জায়গাটা আছে ওইটা, অর লাইন ইন আ ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সের যে লাইনগুলো থাকে এই লাইনগুলোকে মূলত ভেক্টর পাথ বলা হয়, ঠিক আছে। ওকে,
ইট ইজ আ সিকোয়েন্স অফ স্ট্রেট অর কার্ভ সেগমেন্ট ডিফাইন্ড বাই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস। এটা হচ্ছে আপনার কি হতে পারে, স্ট্রেট হতে পারে অথবা কার্ভ হতে পারে, যাই হোক না কেন এটা হলো গ্রাফিক্সের একটা সেগমেন্ট যেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো কাজ করে। বলেন কিসের শব্দ? মাউস। এটা এর ক্লিক করলে তো শব্দ আসবে। এর কি করণীয় বলেন, আপনিও করেন। আচ্ছা দেখেন এদিকে খেয়াল করেন সবাই। এখন এইটা গেল আমাদের, তাহলে আমরা কি পাথ বুঝতে পেরেছি, ভেক্টর পাথ আসলে কোনটা। তাহলে আমরা এই যে কাজটা করেছি এর আউটলাইনটা, অর্থাৎ এই যে স্ট্রোক যেটা হচ্ছে, এই যে স্ট্রোকটা দিলাম না একটু আগে, এটা হলো মূলত আমাদের পাথ, ঠিক আছে, ভেক্টর পাথ। এরপরে যেটা আছে এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট আসলে কি? অ্যাঙ্কর পয়েন্ট ইজ অ্যান ফাংশনাল কন্ট্রোল পয়েন্ট অ্যালং দ্যাট পাথ। এই যে পাথটা আমরা একটু আগে আঁকলাম, এই পাথের মধ্যে কিছু কন্ট্রোল পয়েন্ট থাকবে। এই কন্ট্রোল পয়েন্ট হলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। পাথের মধ্যে কন্ট্রোল পয়েন্ট কি কি আছে এখানে দেখেন। এইটার মধ্যে আমি যদি যাই, ধরেন যে আমি একটা কিছু আঁকলাম, এখান থেকে একটা নতুন একটা এই যে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন যে জায়গাগুলো থেকে এডিট করা যায়, আমি যদি এখানে মাউসের কার্সরটা নিয়ে আসি, দেখেন অ্যাঙ্কর লেখা আসছে না, এটা হলো এডিটেবল পাথ। এই জায়গাগুলোতে মূলত আমরা কন্ট্রোল করতে পারবো অথবা এডিট করতে পারবো, ঠিক আছে। আর এই জায়গাটা হলো পাথ, দেখেন যেখানে কোনো অ্যাঙ্কর নাই, বাট এটা হলো একটা সেগমেন্ট, এটা হলো একটা পাথ, ঠিক আছে। বোঝা গেল? লাইন অথবা কোনো পয়েন্ট, এগুলো হলো ভেক্টর পাথ। আর অ্যাঙ্কর পয়েন্ট হলো ভেক্টর পাথের মধ্যে ভেক্টর পাথকে কন্ট্রোল করার জন্য যে পয়েন্ট, এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। দুইটা মনে থাকবে, ভেক্টর পাথকে কন্ট্রোল করার যে পয়েন্ট এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। ওকে, তো আমরা এতক্ষণ যে ইয়েটা করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজটা করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা আজকে টেক্সট টুল নিয়ে আলোচনা করব। ধরেন এই যে এটা টোটালটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। কিবোর্ডের এখানে যে টুল প্যানেলটা আছে, টুল প্যানেলের মধ্যে তাকালে দেখবেন এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। আচ্ছা আসতেছি। টুল প্যানেল এখন দেখা যায়? ওকে, তো এখন এখানে এই টুল প্যানেলের মধ্যে একদম বাম পাশেই দেখেন টি লেখা আছে। কিবোর্ড থেকে টি প্রেস করলে আপনাদের টুল প্যানেলটা, এই টাইপ প্যানেল অর্থাৎ টেক্সট টুলটা ওপেন হবে। কিবোর্ড থেকে কি করতে হবে? টি প্রেস করতে হবে। এখন এখানে দুইটা ধরন আছে, দেখেন আমি যদি এই মাউস থেকে সরাসরি এখানে একটা ক্লিক করে দেই, একটা ক্লিক করে যদি দেই, তাহলে দেখবেন কিছু একটা লেখা আসছে। আমরা যদি একটু ফন্ট সাইজটাকে বাড়াই, ফন্ট সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি, আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাই দেবো। দেখেন এখানে উপরে, দেখেন উপরের দিকে এই যে ফন্টের নাম লেখা আসছে এবং ফন্টের সাইজ 12 পিটি লেখা আসছে। এটাকে যদি আমরা এখান থেকে 72 করে দেই, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, তাই না? দুইটা ওয়ার্ড লেখা আছে না? এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ লোরিয়েম ইপসাম, ঠিক আছে। এরকম আরো কিছু আছে, আপনি যদি বড় দাগ দিতেন আরো অনেক কিছু লেখা আসতো। এই একটা টেক্সট নিলাম এবং দেখেন আমরা এবার যদি, হ্যাঁ আচ্ছা দিচ্ছি, ধরেন এখন দেখেন এই একভাবে আমরা কি করলাম, একটা ক্লিক করে টেক্সট টুল নিয়েছি, তাই না? টেক্সট টুলে ক্লিক করে আর্টবোর্ডের মধ্যে একটা ক্লিক করেছি। কিন্তু আমরা একটা ক্লিক না করে যদি মাউস থেকে ড্র্যাগ করে দেই এরকম, তাহলে কি হলো, অনেকখানি লেখা চলে আসলো না? দুইটার মধ্যে পার্থক্য হলো একটার মধ্যে অনেকগুলো লাইন আছে আর একটার মধ্যে একটা লাইন আছে, তাই না? আমরা যেটাকে ড্র্যাগ করে দিয়েছি সেটা হলো টেক্সট বক্স। এটাকে কি বলে? টেক্সট বক্স। আর এটাকে বলে টেক্সট, নরমাল টেক্সট। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য পেলাম,
সেটা হচ্ছে টেক্সট বক্সের মধ্যে আমরা যতখানি বক্স নিয়েছি ততখানি জায়গায় টেক্সট চলে এসেছে, আর নর্মাল যেটা টাইপ টুল নিয়েছি সেটা হলো অল্প একটু জায়গায় ওইটুকু জায়গায় এসেছে, তাই না? আর একটা কাজ আছে দেখেন, আমরা যদি এই যেটাকে একটা ক্লিক করে দিয়েছিলাম এটাকে এরকম ধরে টান দেই, দেখেন এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এটাকে বড় করলে টেক্সটটা কি হচ্ছে, টেক্সটের সাইজ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? ইভেন আমরা যদি এটাকে এরকম উল্টো করে ফেলি এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, যাই করব না কেন সেটা এটার উপরে প্রভাব ফেলবে। এটা উপর থেকে নিচের দিকে এরকম করা যাবে, এবং এটা সাইজ যদি ছোট বড় করতে চাই উপর থেকে নিচের দিকে, তাহলে লেখার আকৃতি ছোট হবে বড় হবে, তাই না? কিন্তু এই টেক্সট বক্সকে যদি আমরা এরকম ছোট বড় করতে চাই তাহলে লেখার আকৃতি ছোট বড় হবে না, বক্সের আকৃতি ছোট বড় হবে। কি হবে? বক্সের আকৃতি ছোট বড় হবে। আবার কি লেখার আকৃতি ছোট বড় হচ্ছে? বক্সের মধ্যে যতটুকু ধরতেছে ততটুকু দেখাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না, যাচ্ছে? কিন্তু লেখার আকৃতি একই আছে। আমরা যদি বক্সকে আরো বড় করি, দেখেন বক্স বড় হয়েছে, ফাঁকা জায়গা রয়ে গেছে, কিন্তু লেখার আকৃতি চেঞ্জ হয় না। এটা হলো টেক্সট বক্স। আমাদেরকে যদি বলা হয় আমরা ইলাস্ট্রেটর থেকে একটা টেক্সট বক্স নাও, তাহলে কি করব? এখান থেকে টাইপ টুলে ক্লিক করে মাউস থেকে এরকম ড্র্যাগ করে দেব, মনে থাকবে? মাউস থেকে এভাবে ড্র্যাগ করে দিলে এটা হলো টাইপ, এগুলো হলো টেক্সট বক্স। আর নরমালি যদি একটা ক্লিক করি এটা হলো টেক্সট টুল ওপেন করা হলো, জাস্ট একটা টেক্সট, আর হলো টেক্সট বক্স, মনে থাকবে? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? আমাদের এখন যদি কিছু লিখতে হয় তাহলে এটাকে এডিট করে এভাবে আমরা লিখব। ঠিক আছে, এরপরে আমরা এটাকে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। জাস্ট আমরা যেটা অ্যাডোবি এমএস ওয়ার্ড এর মধ্যে যেরকম কাজ করেছিলাম কিছুটা সেরকম আমরা এটাকে কাজ করতে পারবো। বুঝে গেল? আমরা এটাকে ডিলিট করে দিলাম। ধরেন একটা টেক্সট টুল নিলাম, এখান থেকে একটা এই যে টেক্সট নিলাম। এবারে আসি, এই টেক্সট যখন নিব তখন উপরে দেখবেন যে ক্যারেক্টার নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। কি ওপেন হবে? ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার কিন্তু আগে ছিল না, আগে যা ডিজাইন করেছি সব ক্যারেক্টার ছাড়া। ঠিক আছে, এবারে আমাদের এখানে ক্যারেক্টার নামে একটা স্পেশাল আইটেম চলে এসেছে। এই ক্যারেক্টারের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এবং এই ডায়লগ বক্সের মধ্যে অনেক কিছুই আছে। কি কি আছে দেখেন, এই ডায়লগ বক্সের মধ্যে প্রথমে আছে একটা নাম লেখা আছে। এই নামটা লেখা আছে কি, পড়তে পারি সবাই? মেরিয়েট প্রো লেখা আছে, তাই না? এটা হলো একটা ফন্টের নাম। এই ফন্টটা বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে ক্যারেক্টার থেকে এই যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টটাকে আমরা কি করব, চেঞ্জ করে দেব। এই ফন্টটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে দুইটা কাজ করা যেতে পারে। ক্যারেক্টারের উপর ক্লিক করে এখান থেকে ফন্টটা চেঞ্জ করা যেতে পারে, অথবা এখানে ক্লিক না করে দেখেন ক্যারেক্টারের পাশেই দেখেন এই ফন্টের নামটা লেখা আছে না? এখানে ডান সাইডে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটাতে ক্লিক করে দিলেও আমরা এটা এরকম চেঞ্জ করে দিতে পারি। কিন্তু দেখেন এই জায়গাটাতে আসলে এরকম বাংলা কেন হয়ে গেল? কারণ বাংলার জন্য আলাদা ফন্ট, এটা একটা বাংলা ফন্ট। ঠিক আছে, এটার নাম হলো, এই ফন্টের নাম কি? শরীফ সুবর্ণ বিজয় 52। ঠিক আছে, এটা হলো এই ফন্টের নাম। এটা বাংলা একটা ফন্ট, এটাতে এর জন্য বাংলা আসছে। সুতো নেমস, এটাও বাংলা ফন্ট। দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা যদি দেই দেখেন কেমন একটা ফন্ট চলে আসছে না? এরকম বিভিন্ন ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে আসে দেখেন এখানে আছে রেগুলার। এরপরে যে সাইজ পরিবর্তন করতে চাইলে আমরা এখানে এই যে দেখেন 72 পিটি দেওয়া আছে, এটাকে চাইলে পরিবর্তন করতে পারি। অথবা এখানে আমাদের কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে সেটা যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে ফন্ট সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে, নিচেরটাতে ক্লিক করলে ফন্ট সাইজ আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এভাবে করে আমরা লেখাগুলোকে ডিজাইন করতে পারি। এখানে ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলে আরো কিছু অপশন পাবো। তো আমরা এই যতটুকু করলাম দেখেন এখানে নিজের নাম লিখতে পারি, আর কি করতে পারি, আমরা বক্স নিতে পারি, তাই না? এই যে বক্স, এটা হলো একটা রেক্টেঙ্গেল, তাই না? এখন
আমি চাচ্ছি যে লিখবো এই রেক্টেঙ্গেলের মধ্যে লিখবো অথবা একটা বৃত্তের মধ্যে কিছু লিখবো। কি করব? দেখেন এই টেক্সট টুলের মধ্যে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখা যায়। প্রথমে আছে টাইপ টুল, তারপরে আছে টাইপ অন এ পাথ। কি আছে এখানে? টাইপ অন এ পাথ। তারপরে আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল দিলে কি হবে? উপর থেকে নিচের দিকে এরকম লিখতে পারবেন। তারপরে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এরপরে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। আমরা একটু টাইপ অন এ পাথ এই যে টুলটা আছে এটাকে একটু দেখে আসি। এটা দেখার জন্য আমার একটা পাথ তো লাগবে নাকি? এখানে বলাই আছে টাইপ অন এ পাথ, মানে কি সে একটা পাথের উপর টাইপ করবে, তাই না? একটা পাথের উপর সে টাইপ করবে, তো এজন্য তো তার একটা পাথ লাগবে নাকি? পাথ আছে আমাদের? নাই, আমরা একটা পাথ এঁকে দেই। পাথ কিভাবে আঁকে? এই যে পেন টুলটাকে ওপেন করলাম, ধরেন আমরা এই যে একটা পাথ এঁকে দিলাম, ধরেন এই হচ্ছে একটা পাথ। এটার ফিল কালারটা অফ করে দেই। এই যে এখন এটা একটা পাথ হয়েছে না? এটা তো একটা পাথ নাকি? বুঝতে পারছেন সবাই? না বুঝেন নাই? কথা বলেন না যে। এই ধরনের আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি এই এই যে পাথটা এঁকেছি এটার মধ্যে টাইপ হবে। এজন্য কি করব? এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ ক্লিক করব এবং এই দেখেন আমার মাউসের কার্সরটা এরকম একটা বাঁকা শেপ তৈরি হয়েছে। এখানে এনে যদি ক্লিক করে দেই তাহলে দেখবেন যে এই লেখার অনুযায়ী এটা টাইপ হওয়া শুরু হবে। কি হবে? এই পাথের মধ্যে লেখা শুরু হবে এবং আমি এখানে এডিট করে আমার মতো করে লিখে দিতে পারবো। ঠিক আছে? এভাবে কি হবে? এই পাথ অনুযায়ী লেখাটা চলতে থাকবে। কথা বোঝা গেল? এরপরে আরো একটু দেখি আমরা। এরপরে আছে যে টাইপ টুল, তারপরে আছে এরিয়া টাইপ টুল। দেখেন এটা কি আছে? এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল দিয়ে কি হয় এটা একটু দেখবো। আমরা মনে করেন এখানে একটা এই যে আছে না, পলিগনাল টুল আছে না? ধরেন আমরা একটা পলিগনাল টুল আঁকলাম, একটু খেয়াল করি সবাই। পলিগনাল টুল এই যে এরকম 6 কর্নারের একটা টুল আমরা আঁকলাম। এখন আমরা যদি এখান থেকে এই পলিগনাল টুলটা তো আঁকলাম, এটা তো বুঝছি না? এখান থেকে যদি আমরা এই যে টাইপ টুল এরিয়া টাইপ টুলে ক্লিক করি এবং এটার মধ্যে ক্লিক করি, দেখেন কি হয়েছে? বলছে যে মাস্ট ক্লিক অন আ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। কি করতে হবে? আমরা ঠিক মাঝখানে ক্লিক করলে এটা হবে না, পাথের উপরে ক্লিক করতে হবে, তাই না? তো ধরেন আমরা একটু বড় করে নিই। পাথ কোথায় আছে? এই যে পাথের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখেন কি হয়েছে? এই জায়গাটুকুর মধ্যে টাইপ হয়েছে না? আমাদের ফন্ট সাইজটা অনেক বড় করা আছে যার কারণে 81 করা আছে, দেখেছেন? আমরা এটাকে একটু 12 করে দেই, ছোট করে দেই ফন্ট সাইজটা, ধরে 8 করলাম। আমরা নতুন করে আবার কাজটা যদি করি, দেখেন এখান থেকে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে এরিয়া টাইপ টুল ক্লিক করে যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন কি হয়েছে? এরিয়া টাইপ টুল হচ্ছে ওই বক্সটার হচ্ছে জি, ভিতরে টাইপ হবে। কি হয়েছে এখানে? এইটা শেপ, যে শেপ নিয়েছি আমরা শেপের ভিতরের অংশগুলোতে এটা টাইপ হয়েছে, মনে থাকবে? ওকে, এটা যদি আমরা একটু এভাবে অ্যালাইন করি দেখবেন যে এটা এইরকম টাইপ। কিন্তু আমাদের একটা কাজ এখানে ঘটেছে, যেটা হলো আমাদের যে শেপের উপরে টাইপ করেছিলাম সেই শেপটা গায়েব হয়ে গেছে। শেপটা আছে? শেপটা চলে গেছে না? আমরা যদি চাই যে সেই শেপটাও থাকবে আর এই লেখাটাও থাকবে তাহলে কি করব? আমরা ধরেন শুরু থেকে একটু দেখি। মনে করেন আমরা কি করেছিলাম, শুরুতে এরকম একটা শেপ দিয়েছিলাম না? এই শেপটা তো এখানে থাকবে। যদি আমরা এখানে দুইটা শেপ নিয়ে তার একটা শেপের উপরে লিখে আর একটা শেপ নিচে নরমাল রেখে দেই, তাহলে কি নিচের শেপটাও থেকে যাবে না? নিচের শেপের কালারটা তো থাকবে নাকি? তাহলে এই হলো সেই টেকনিক। আমি যদি এটাকে কপি করে ডাবল করি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হবে? একই জায়গায় কালার হবে না? এই যে দুইটা শেপ আছে এখন একই জায়গায় পেস্ট হয়েছে। এখন আমরা এই উপরের শেপটার মধ্যে ক্লিক করে উপরের শেপটাতে লিখব। কি লিখবো? এই টাইপ অন এ পাথে ক্লিক করলাম, না এরিয়া টাইপ টুলে ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন তো কি হয়েছে? এখানে লেখার কালার গুলো কি কালো না? কি বলেন? লেখার কালার তো কালোই ছিল এতক্ষণ, আর শেপের কালারও কালো, যার কারণে কি হয়েছে?
ফিল কালারও কালার। আমরা একটু এখান থেকে লেখার কালার গুলো হোয়াইট করে নিই, তাহলে দেখবেন যে আমরা এই যে উপরের লেখাটাও পাচ্ছি, নিচের শেপটাও পাচ্ছি না? এই হলো লেখার শেপটা আর এই হলো এটা, বুঝছেন? জি স্যার। এভাবে করে কি করতে পারি আমরা, একটা শেপের উপরে শেপের কালারটাও ফিক্স রেখে উপরে লেখা নিয়ে আসতে পারি। বুঝা গেল? স্যার ওটা কি পার্ট থেকে লেখাটা শুরু হয়, আপনি শেপের মাঝখানে লিখবেন, তাহলে কি মাঝখানে একটা শেপ দিয়ে আপনি আসছি। দেখেন, ধরেন এইটা একটু লিখলাম, এখন আমরা এখানে একটা ধরেন এই যে একটা ডিজাইন করলাম, এই যে ছোট একটা আঁকলাম, ঠিক আছে? এটাতে একটু কালার করে দেই, মিক্স একটা ইয়েলো কালার করে দিলাম। ইয়েলো কালার করার পরে এইটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটা নতুন একটা শেপ তৈরি করলাম। আমি নতুন যে শেপটা আছে সেটাকে একটু ছোট করলাম। সেটা কি করলাম, ছোট করে এটাকে অন্য একটা কালার। এখন যদি আমরা এই ছোট শেপটার মধ্যে লিখি তাহলে কি হবে, এই পাশে বড় শেপটা থেকে যাবে না, জি স্যার। এবং ভিতরে এরকম একটা লেখা দেখা যাবে। ধরেন আমরা এখানে এই যে টাইপ টুল, এরিয়া টাইপ টুলে ক্লিক করে এই পাথে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, লেখাটা থাকলো এবং লেখার পাশে একটা বর্ডারও এরকম দেখা গেল নাকি? জি স্যার। বুঝছেন? জি স্যার। এখন আসি, স্যার আমি যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এইটা তো এভাবে হলো। এখন এই যে টুলটা আগে নিয়েছিলাম এটাও হলো। এখন এইটুকু আমরা দেখলাম কি যে একটা শেপের ভিতরে কিভাবে টাইপ করতে হয় এটা দেখলাম নাকি? আমরা ধরেন আরেকটু এই পাশে আসি, এই পাশে এসে আর একটা শেপ নেই। এই যে পলিগনাল টুলটা তো নিলাম, এটুক নিলাম। এখন আমরা চাচ্ছি যে এইখানে পাথের উপরেও একটা লেখা থাকবে। কি থাকবে? টাইপ ওয়ানে পাথ ছিল না? জি স্যার। একটা জিনিস মনে রাখবো, আমরা এখানে টাইপের যতগুলো অপশন আছে এক একটা এক এক শেপের মধ্যে ইউজ করতে পারবো। একটা শেপের মধ্যে একাধিক টাইপের টুল ইউজ করতে পারবো না। কারণ কি, কারণ যখন আমরা এটা ইউজ করব তখন ওই শেপটা ভ্যানিশ হয়ে যাবে, শেপটা চলে যাবে। তাহলে এজন্য কি করব, আমরা ধরেন এইটাতে এইটা রাখবো বর্ডার হিসেবে, ঠিক আছে? তো বর্ডার হিসেবে যেটা রাখবো এটা সবচেয়ে বড় দিব না, একটা বর্ডার বড় রাখলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে আরেকটু ছোট করলাম। ধরেন এইটা দিব হলো টাইপ অন এ পাথ, এটার মধ্যে আমরা এইটার পাথের উপরে আমরা আঁকবো, ঠিক আছে? কি করব, এটার পাথের উপরে আমরা লিখবো। তারপর এটাকে ধরেন আরেকটু ছোট করে আরেকটা ক্লিক করে দিলাম, এই যে আরেকটু ছোট করলাম। ও, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই নাই, ধরেন এটা কপি করলাম না এখানে। এরপরে এই উপরের শেপটাকে আরেকটু ছোট করব, এই যে এটাকে আরেকটু ছোট করে নিলাম, নেওয়ার পর এটাকে আরেকটা ভিন্ন কালার দিলাম। এখন দেখেন আমাদের এখানে কয়টা শেপ হলো, তিনটা হলো না? মাঝখানের এইটাতে আমরা লিখবো, আর এইটাতে দিব হচ্ছে টাইপ ওয়ানে পাথ, আর এটা থাকবে বর্ডার আকারে নাকি? আমরা যদি এটার মধ্যে কিছু লিখি, ধরেন এই এরিয়া টাইপ টুলটাই সিলেক্ট করা আছে আগে থেকে, এই যে এরিয়া টাইপ টুল লিখলাম, ঠিক আছে? এটা তো চলে গেল নাকি? এখন এই যে হোয়াইটটা ছিল এইটাতে দিব হচ্ছে টাইপ অন এ পাথ। কি করব, টাইপ অন এ পাথ। এটাতে যখন ক্লিক করব দেখেন এটাতে এরকম পাথের উপর থেকে এটা হয়ে গেল, এবং আমার পাশে যেটা ছিল এই যে বর্ডার এটাও দেখা যাচ্ছে, তাই না? তো বোঝা গেল এটা কিভাবে করলাম? জি স্যার। না, এই সেম কাজটা একটু আমাকে করে দেখাবেন। স্যার এই বর্ডারের উপর লেখাটা আর কথা না। ওকে, তো আমরা যতটুকু কাজ করতে দিয়েছিলাম খেয়াল করেন। এরপরে উপরে একটু তাকাই, আমরা উপরের দিকে কইছে দেখা যায় প্রজেক্টরে। ওকে, আমরা এখানে আরেকটু কাজ জানবো। এটাকে বলা হয় হলো, আমরা কমন যে মিস্টেক গুলো করি, একজন লোক যখন ডিজাইন করে, ডিজাইনের সময় একদম বিগিনার হিসেবে কমনলি আমরা কিছু মিস্টেক করি। প্রথম থেকে এটা করা হয়, এটা হলো আমরা মাঝে মাঝে যেটা করি সেটা হলো লোগো ডিজাইন করার জন্য ফটোশপে চলে যাই না? মাঝে মাঝে ইলাস্ট্রেটর দিয়ে আমরা ফটো এডিট করার চেষ্টা করি। এগুলো কি করতে হবে, এগুলো
অ্যাভয়েড করে চলতে হবে। আমরা লোগো ডিজাইন করার জন্য কোথায় যাব? ইলাস্ট্রেটরে। আর ফটো এডিট করার জন্য ফটোশপে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে ভুলটা করি সেটা হলো রেজুলেশনের ক্ষেত্রে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে প্রিন্ট সেটআপ করে নিই। হ্যাঁ, এটা করা যাবে না। প্রিন্ট সেটআপ দেব কখন? যে ডিজাইনটা আমার প্রিন্ট হবে শুধুমাত্র সেই ডিজাইনটা করার জন্যই আমরা প্রিন্ট লেআউটে কাজ করব। আর ডিপিআই সেটিং এর ক্ষেত্রে আমরা লো ডিপিআই সেটিং সেট করে ফেলি। এই ক্ষেত্রে আমাদের ডিপিআই মানে কি, ডট পার ইঞ্চি, এইটা সেট করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। এরপরে বলছে আমরা আরেকটা যে ভুল করি সেটা হলো এডিটেবল ফাইল আমরা মানুষকে দিতে চাই না, দেই না। হ্যাঁ, যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করি তখন দেখা গেছে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দেই অথবা জেপিজি পিএনজি এগুলো দেই, কিন্তু ইলাস্ট্রেটর বা ফটোশপের ফাইল যেটা এডিট করা যাবে সেই ফাইলটা আমরা অপশনাল হিসেবে দিয়ে দেই না। এটা আমাদের কি করতে হবে? এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই কাজটুকু আমরা করব। আজকের ক্লাসে দেখেন, আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? গ্রাফিক ডিজাইন কি এটা নিয়ে জানলাম নাকি? গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা, ইটস আ ভিজুয়াল কমিউনিকেশন নাকি? ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর গ্রাফিক্স কি? এটা হলো একটা স্কেলেবল এন্ড ম্যাথমেটিক্যাল বেসড ডিজাইন নাকি? আর রাস্টার কিসের উপর বেসড করে হয়? এটা হলো ফিক্স রেজোলিউশন থাকে এবং এটা হলো পিক্সেল বেসড নাকি? আচ্ছা, আর সফটওয়্যার কিভাবে আমরা চুজ করব? ডিপেন্ডস অন পারপাস। আমরা এটা আমাদের যে পারপাসে ডিজাইন করব তার উপর এটা নির্ভর করছে নাকি? তাহলে গ্রাফিক ডিজাইনের প্রকারভেদ কি কি হতে পারে? ভেক্টর ডিজাইন যেমন লোগো, আইকন ডিজাইন এগুলো, আর রাস্টার ডিজাইন কি কি হতে পারে? ফটো, আর হলো পেইন্টিং এর জন্য এইগুলো হলো রাস্টার। আর ভেক্টর ডিজাইনের সফটওয়্যার কি কি আছে? সফটওয়্যার ভেক্টর ডিজাইনের সফটওয়্যার হলো ইলাস্ট্রেটর, আর রাস্টারের সফটওয়্যার হলো ফটোশপ। এগুলোর প্রয়োগ করি কোন কোন ক্ষেত্রে? ব্র্যান্ডিং, মার্কেটিং, কমিউনিকেশন, এই ক্ষেত্রগুলোতে আমরা ডিজাইন, গ্রাফিক ডিজাইনের প্রয়োগ করি, তাই না? ওকে, এবারে আমরা কিছু প্রশ্ন করব, খেয়াল করেন। আপনারা একটু হাতে উত্তরগুলো লিখে ফেলান। এইগুলোর 1 নাম্বার লিখে লিখবেন এ উত্তর হবে নাকি বি উত্তর হবে, 2 নাম্বার লিখে এ বি, 3 নাম্বার লিখে এ বি, যেটা উত্তর হবে সেটা একটু লিখে ফেলান। খাতা একটু লেখেন, দেখা যায়। আর একটু বড় করলে পাশ থেকে আর দেখা যাবে না। এবার ঠিক আছে? কেন ঠিক আছে? উত্তরটুকু খাতায় লিখে ফেলেন দ্রুত। শেষ না? প্রথম বলছে কোন ধরনের গ্রাফিক্স স্কেলেবল? কোন ধরনের গ্রাফিক্স স্কেলেবল? ঠিক আছে। দ্বিতীয়টা বলছে যে ফটো এডিটের জন্য বেস্ট সফটওয়্যার কোনটা? তৃতীয়টা বলছে লোগো ডিজাইনের স্ট্যান্ডার্ড ফরম্যাট কোনটা? লোগো ডিজাইনের স্ট্যান্ডার্ড ফরম্যাট, ফাইল ফরম্যাট কোনটা? এটা জিজ্ঞেস করা হয়েছে। কমপ্লিট, ক্লিয়ার, অ্যানসার শেষ? ওকে, সবার লেখা শেষ তো? দাঁড়াতে হবে। ওকে, তাহলে এবার আমরা একটু অ্যানসারটা দেখে আসি না? দেখেন অ্যানসার কয়জনের হয়েছে দেখি। লাস্টেরটা কি হবে? এআই হবে। ঠিক আছে, এটা তো বলেই দিছিলাম যে লোগো এ করার জন্য আমরা এআই ফাইল ফরম্যাট চুজ করব, দিয়ে দেব সবাইকে। ঠিক আছে, সমস্যা নাই, এটা এরকমই চলবে। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের যে মেইন আলোচনার টপিক এই পর্যন্তই। ঠিক আছে, আরো কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যে কাজটা করতেছিলাম, দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে আমরা আরেকটু চলে যাই। এখানে এই যে কাজটা আমরা করেছি খেয়াল করি সবাই।
জি স্যার। সাইলেন্ট। এটার মধ্যে ধরেন আমরা একটু লিখে দিলাম হচ্ছে, ধরেন লিখে দিলাম এটার একটা নাম লিখলাম, এটার নাম হচ্ছে মনে করেন ক্যাপস লক ক্লিক করলে এরকম সমস্যা হয়, ক্যাপস লক আমরা ক্লিক করে রাখবো না, ঠিক আছে। মরাল হাউজিং কি দিলাম, এইটুকু লিখলাম। এখন এটা লেখার পরে সিলেক্ট করলাম না, সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এটার কালার চেঞ্জ করব। এটার কালার চেঞ্জ করার জন্য কি করতে হয়, সে এই যে ফিল অপশনে গিয়ে এখান থেকে অন্য একটা কালার ক্লিক করে দিলে যেই কালারটা আমরা চাচ্ছি এটাতে সেই কালার চলে আসবে, ঠিক আছে। ওকে, আমরা যদি এইটুকু কালার দেই, দেখেন আমি সিলেকশন টুলে গেলে দেখেন কালার চেঞ্জ হয়েছে না, কালারটা এভাবে চেঞ্জ করা যাবে। আবার আমরা একটু সিলেক্ট করে এটার মধ্যে যে আছে এই যে সাইজ ফাইলের ফন্টটা চেঞ্জ করতে চাইলে কি করব, ডান পাশে দেখেন ক্যারেক্টার অপশন ওপেন হওয়া আছে, এই ক্যারেক্টার অপশনের মধ্যে রাইট সাইডে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এটা চেঞ্জ হচ্ছে, ফন্ট গুলো চেঞ্জ করার অপশন পাবো আমরা এখান থেকে। ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমরা এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করার অপশন পাবো। আমাদের পিসিতে যতগুলো ফন্ট আছে ততগুলো ফন্ট এখানে শো করবে এবং আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবো। আরো নিচের দিকে যদি আসি আরো সুন্দর সুন্দর ফন্ট আমরা পেতে পারি। ধরেন আমরা এটাতে ক্লিক করে দিলাম, এখানে কি আসলো, এইরকম একটা ফন্ট, ঠিক আছে। খেয়াল করি সবাই, এই যে একটা অপশন এখানে চলে আসলো, ওকে। তো এখন এইটা এটা কিন্তু এডিটেবল, তাই না, এডিটেবল। কিন্তু এটা যদি নন এডিটেবল করতে যাই তাহলে কি করব, ধরেন এটা এখানে আছে কিন্তু এটা চাচ্ছি আমরা একটা পাথের মধ্যে চলে যাবে, কি হবে, একটা পাথের মধ্যে আসবে। নরমালি আমরা এটা যেরকম আছে না, এটা একটা পাথ টাইপের আছে না, আমরা এটাকেই একটা ধরেন অল্টার প্রেস করে এটার একটা কপি নিয়ে আসলাম নিচে। এখন এইটার উপরে জাস্ট এইটার উপরে এটা টাইপ হবে, হ্যাঁ, কিন্তু এমন ভাবে হবে যেন এইটা দিয়ে এই উপরের লেখাটা কেটে যায়, কিছুটা কেটে যাবে। কিরকম ভাবে সেটা খেয়াল করি, এই যে লেখাটা আছে না, এই লেখাটাও থাকবে আর এই নিচে যে শেপটা দিয়েছি শেপটাও থাকবে। এইটা করার জন্য আমাদের এই যে মরাল হাউজিং লেখা আছে এটার মধ্যে একটা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এটা যদি কোনো চেঞ্জ করা লাগে করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস এ ক্লিক করব। কি করব, ক্রিয়েট আউটলাইনস। এই ক্রিয়েট আউটলাইনস এ যখন ক্লিক করব তখন এটা এক একটা শেপে পরিণত হবে, প্রত্যেকটা লেটার এখন এক একটা শেপ হয়ে গেছে। কি হয়েছে, এখন আর এডিট করা যাবে না, দেখেন ক্লিক করলেও এটাকে আর এডিট করতে পারছি না আমরা, ঠিক আছে, আলাদা হয়ে গেছে এখন, কিন্তু এডিট করতে আমরা আর এটাকে পারবো না, ঠিক আছে। না, কিছুই করতে হবে না, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলেই হবে। খেয়াল করেন, এখন এটার মধ্যে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। কি করব, আনগ্রুপ। আনগ্রুপ করে দিলে দেখবেন প্রত্যেকটা অক্ষর এখন আলাদা, এই যে সরানো যাচ্ছে নড়ানো যাচ্ছে, এক একটা অক্ষর এখন আলাদা আলাদা হয়ে গেছে। কি হয়ে গেছে, প্রত্যেকটা অক্ষর এখন আলাদা এক একটা শেপ হয়ে গেছে। মনে থাকবে কি হয়েছে, আলাদা শেপ হয়ে গেছে। এখন একটা শেপ যেরকম এডিট করা যায় এটাকেও সেই রকম আপনি এডিট করতে পারবেন। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে নিলাম, ঠিক আছে। কি করেছি, প্রথমে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেছি, এখন দেখেন এটা আনগ্রুপ করেছি, আবার আমরা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটার উপরে নিয়ে যাব। কি করব, নিচের শেপটার উপরে আমরা নিয়ে যাব। এখন যদি এটাকে অল্টার শেপ ক্লিক করে চারপাশ থেকে ছোট করতে চাই, এই যে একটু ছোট করব, এখান থেকে ছোট করে আমরা এখানে জাস্ট এই উপরে নিয়ে নিলাম। খেয়াল করেন, উপরে নিয়ে এখন আমরা এই যে এটা গ্রুপ করা আছে না, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে দেখেন সব আলাদা, এক একটা আলাদা। এখন দুইটাকে আমরা সিলেক্ট করব, এই উপরের শেপটা এবং নিচের শেপটা দুইটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, খেয়াল করেন কি হয়, একটু বড় করে নেই, এই যে এখন আমরা চাইলে এই জায়গাটুকু কি করে দিতে পারি, এই জায়গা থেকে আমরা
অল্টার চেপে ধরে এটুকু রিমুভ করে দিলাম, ধরেন এই যে এটুকু রিমুভ হয়ে গেল না? এটা তো রিমুভ হয়ে গেলে তো না হলে স্পেলিং ভুল হবে। কেন বোঝা যাবে না? হোয়াইট কালার হয়ে থাকবে। এই যে হোয়াইট হয়ে থাকবে ওইটুকু। হ্যাঁ, অথবা চাইলে আপনি এখানে নিচের কালারটা করে দিলে মনে হয় ভালো। হ্যাঁ, নিচের কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে। চাইলে আমরা যেটা করতে পারি, এই জায়গাটা থেকে এটাকে আমরা এডিট করে দিতে, অ্যাড করে দিতে পারি। কিরকম? ধরেন এটার সাথে এটা অ্যাড করে দেব। এই যে এটা যদি প্লাস চিহ্ন ক্লিক করি, দেখেন এটা এর সাথে অ্যাড হয়ে গেছে। এখন কি হয়েছে দেখেন, এখন আমরা যদি এখান থেকে এটা অ্যাড করে দিলাম, এটাতেও ক্লিক করে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এটাতেও ক্লিক করে সবগুলো আমরা যদি অ্যাড করে দেই, লেখাটা উপরে থাকবে। তাহলে লেখাটা উপরে থাকবে এবং এটার সাথে টোটালটা মিলে যাবে। এই জায়গাগুলোতে আমরা ক্লিক করে করে এটা আরো বড় করলাম, দেখেন এখান থেকে এইটুকু অ্যাড করে দেব। দেখেন এবার যে কাজটা হয়েছে সেটা হলো, এই লেখাটার অনুপাতে দেখেন এটা কেটে গেছে, কেটে গেছে না? আমরা আরেকবার কাজ করতে পারি, এই টোটালটা ধরে আবার যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুলে গিয়ে একবারে গেলেও হয়তো, আমরা এবার টোটালটাকে যদি একটা শেপ করে দিতে চাই তাহলে কি করব? দেখেন এই জায়গাটা আলাদা আছে না? জি স্যার। এই জায়গাটা আমরা রিমুভ করে দিতে চাই, ধরেন এইটুক রিমুভ করে দিলাম। কি করলাম? এইটুককে রিমুভ করে দিলাম, আবার এই জায়গাটাকেও এই যে রিমুভ করে দিলাম, ঠিক আছে? ওকে, আবার ধরেন এই ভিতরের জায়গাটাকে রিমুভ করে দিলাম। ওকে, এটুক থাকলো এখানে। এই যতটুকু জায়গা এরকম আছে সেটুকু রিমুভ করে দিলাম। এখন যদি চাই যে এটার সাথে এটা মিলাই দেবো, এই যে এখন কি হয়েছে দেখেন, এই সবগুলোর সাথে এটা মিলে গেছে। এরকম করে আপনারা একটা সুন্দর সুন্দর শেপ তৈরি করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, এই যে এটাকে ক্লিক করে দিলাম। এখন আমরা চাই যে এটাকে এইটুকুর কালার চেঞ্জ করে দেব। কালারটা কিভাবে চেঞ্জ করব? এটার মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে চাইলে চেঞ্জ করা যেতে পারে। এই যে হ্যাঁ, ইয়েলো হইতে পারে এটা। তারপরে আরো যদি চেঞ্জ করে দেন আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এভাবে করে আপনি টাইপগুলোকে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। স্যার আইএল কি হইছে? আইটাকে তো আমরা এইটার সাথে এক করে দিছিলাম না, মনে নাই? আই কি করেছিলাম? এই শেপের সাথে যোগ যোগ করে দিছিলাম। দেখেন এটা এখন একসাথে, বুঝছেন এটা কেমন হয়েছে দেখছেন? এখন এই হলো হাউজিং, হাউজিং এর সাথে এটা মিলাই দিছি একেবারে। আমরা যদি চাই যে এটার উপরে একটা নকতা দিয়ে দেবো, আই আছে না, আইয়ের উপরে একটা ছোট স্টার চিহ্ন দিয়ে দেবো, তাহলে সেটাও করতে পারি। এখান থেকে স্টার টুলে ক্লিক করে এখানে ছোট একটা স্টার চিহ্ন দিয়ে দেবো। এটাকে আর এটাকে সিলেক্টকে আরেকটু ডানের দিকে নিয়ে আসলাম, হলো? খুব সুন্দর লেখা। এভাবে করে আমরা এক একটা ডিজাইনকে ইউনিক করে তুলতে পারি, ঠিক আছে? স্যার আর যদি মরাল হাউসটাকে নিচে একদম যে ওটার সাথে কার্ভ করে একদম নিচে যেটা যে এরকম আছে, কি মতো? এরকম একটা অ্যারো আছে না, হ্যাঁ, তো কার্ভ আছে। অ্যারো করে যদি দিতে চান সেক্ষেত্রে কি করব? দেখেন আমাদের টাইপ টাইপ টুল যখন শুরু করেছিলাম তখন থেকে কাজ করতে হবে তাহলে, ঠিক আছে? আর এটা নিলাম, এখানে লিখলাম হচ্ছে মরাল হাউজিং। এই যে এটা থাকা অবস্থায় আমরা দেখেন মরাল, এই যে উপরে দেখেন একটা প্যারাগ্রাফ অপশন আছে না? প্যারাগ্রাফের পাশেই আছে মেক ইনভেলপ, মেক ইনভেলপ। এটার উপর মাউসের কার্সর রাখলে লেখা আসছে কি মেক ইনভেলপ। এটার মধ্যে ক্লিক করে দিলেই দেখেন এই যে আর্ক অপশন চলে আসছে। এই যে আর্ক আছে, আর্ক থাকা অবস্থায় এখান থেকে এই যে আমরা দিছিলাম কত কালকে 15% দিছিলাম না, জি স্যার। এই ধরুন 15 দিয়ে দিলাম। এই যে এটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, জি স্যার। অলরেডি বাঁকা হয়ে গেছে। যদি আমরা ভার্টিক্যাল করতে চাই ভার্টিক্যাল হবে, হরিজন্টাল করতে চাইলে হরিজন্টাল হবে। এই ওকে করে দিলাম। নিচের দিকে থেকে যদি হয় স্যার, নিচে, নিচের দিকে হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম এই যে এটা এই মাথা আর ওই মাথা এটা ঠিক উল্টায় কার্ভ করে যেরকম, তাহলে আমরা -15 করে দেবো এখান থেকে। ধরেন এই যে এখান থেকে -15 করে দিলাম, এই যে নিচের দিকে হয়েছে, ঠিক আছে? জি স্যার। এটা হলো মাইনাস এই নিচের দিকে। ওকে, এই যে আপনি এরকম চাইলে এটাকে সেট করে দিতে পারেন।
আপনার মতো করে যেভাবে খুশি আপনি সেভাবে এটা করতে পারেন। ধরেন আমরা এটা ফেলাই দিলাম, এটা দরকারই নেই, এটা এখন এটা আপনি এভাবে যোগ করে দিতে পারেন এখানে, ঠিক আছে? জি স্যার। আপনার মতো করে এটা চাইলে করে দিতে পারেন। তো এটা কাজটা শেষ করেন সবাই এইভাবে। সেটা তো আমি চাই না। স্যার আমার